নিস্তব্ধ এই রাতে হঠাৎ করে কোথা থেকে যেন পানি পড়ার শব্দ ভেসে আসছে। আমি ভাবলাম ছাদ ছুঁয়ে শিশির বা পানি পড়ছে। হারিকেন হাতে নিয়ে পাশের ঘরে গেলাম। না, ছাদ তো শুকনো, কিন্তু মেঝেতে পানি, আর সেই পানি গড়িয়ে আসছে স্ট্রেচারের নিচ থেকে। আমি স্ট্রেচারের কাছে গেলাম। মুখের উপর থেকে চাদরটা একটু সরে গেছে বলে মনে হচ্ছে না, কিন্তু আমি তো চাদর দিয়ে পুরো মুখ ঢেকে দিয়েছিলাম। দেখে মনে হচ্ছে মেয়েটির এক জোড়া চোখ চাদরের ফাঁক দিয়ে যেন আমাকেই দেখছে। না, এটা মনের ভুল, বাতাসের কারণে চাদর সরেছে। আমি আর সাহস করে চাদরটা সরালাম না, কোনো মতে নিজের রুমে ফিরে এলাম। চেয়ারে এসে বসলাম বটে, কিন্তু বুকের ভেতরটা তখনও ধরফর করছে। হারিকেনটার আলো কেমন যেন স্তব্ধ হয়ে আসছে। হঠাৎ কোনো কারণ ছাড়াই দপ করে হারিকেনটা নিভে গেল। তেল তো ভরা ছিল, তবু নিভে গেল কেন? মুহূর্তের মধ্যে সারা ঘর ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। হাতের দিয়াশলাই খুঁজতে যাব, ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। শব্দটা শুনে যেন ধরে প্রাণ ফিরে পেলাম। মনে হয় রহমত বাজি হয়তো আমার খোঁজই নিতে এসেছে। কে রহমত বাজি? কোনো উত্তর নেই, শুধু বাতাসের শো শো শব্দ। আবার শব্দ হলো। আমি অন্ধকারে দরজার দিকে এগোলাম। কি ব্যাপার? কোনো কথা বলছে না কেন? আমি গিয়ে দরজা খুললাম। দরজাটা খোলার সাথে সাথে প্রচন্ড এক ঝড়ো হাওয়া ঘরের ভিতরে ঢুকে পড়লো, আর সেই সাথে নাকে ভেসে এলো সেই পচা শ্যাওলার লতাপাতার উৎকট গন্ধটা। আমি আশেপাশে তাকালাম, কেউ নেই। বারান্দাটা একদম ফাঁকা। রহমত মাঝি তো দূরের কথা, একটা জনমানুষের চিহ্নও নেই। তাহলে দরজায় কড়া নাড়লো কে? ভয়ে ভয়ে আমি দরজাটা বন্ধ করে চেয়ারে এসে বসলাম। কি সব হচ্ছে আমার সাথে? এবার যা ঘটলো তা আমার সব ভয়কেই হার মানিয়ে দিল। ঘরের মেঝেতে একজোড়া পায়ের ছাপ ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। পায়ের ছাপগুলো এসেছে লাশের ঘর থেকে সোজা আমার টেবিলের দিকে, এবং গিয়ে থেমেছে ঠিক আমারই চেয়ারটার পেছনে। মানে ও ঠিক আমার পেছনেই। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে ফিসফিস করে বলে উঠল, অন্ধকার ঘরের ভেতর শুধু শোনা গেল তার খিলখিল হাসির শব্দ। ভয়ে আমার শরীর অবশ হয়ে এলো। এরপর আর কিছু মনে নেই, জ্ঞান হারালাম। পরদিন সকালে যখন জ্ঞান ফিরল, তখন দেখি ডিসপেন্সারিতে মানুষের ভিড়। থানার ওসি সাহেব, গ্রামের মোড়ল আর রহমত মাঝি সবাই আছে। ডাক্তার সাহেব, শরীর ঠিক আছে? কাল রাতে এখানে কি হয়েছিল? লাশ? কুসুমের লাশ কোথায়? লাশ নেই, দরজা ভাঙ্গা ছিল। মনে হচ্ছে লাশ চুরি হয়ে গেছে। আমরা 4 মাস তন্ন করে খুঁজেছি, কিন্তু লাশের কোনো চিহ্ন নেই, শুধু মেঝেতে কিছু কাদা পায়ের ছাপ। রহমত মাঝি বিড়বিড় করে বলে উঠল, আমি কইছিলাম না ডাক্তার সাহেব,
আধার বতী তার শিকার ফিরে লইয়া গেছে। পুলিশ এটাকে লাশ চুরির কেস হিসেবে ডায়েরি করে নিল, কিন্তু গ্রামের মানুষের মনে আতঙ্ক ক্রমশ বাড়তেই লাগলো। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে, শীতের প্রকোপ আজ আরো বেশি। হারুন মিয়ার চায়ের দোকানে গ্রামের কয়েকজন মানুষ জড়ো হয়েছে। সবার আলোচনার বিষয় সেই একটাই, কুসুমের গায়েব হয়ে যাওয়া লাশ। আমিও কোণে বসে গরম চায়ে চুমুক দিচ্ছি। আমার শরীরটা এখনো দুর্বল। দোকানের এক কোণায় বেঞ্চিতে বসে আছে গ্রামের বখাটে যুবক শফিক। শফিক সাধারণত খুব হই হুল্লোড় করে, কিন্তু আজ সে একদম চুপ। সে অনবরত ঘামছে আর ভীত চোখে আশেপাশে তাকাচ্ছে। হারুন বলল, শফিক ভাই, আপনার কি হয়েছে? এই শীতের মধ্যে এমন ঘামতেছেন কেন? কিছু হয়নি তো, জ্বর আছে মনে হয়েছে, তাই গরম গরম লাগছে। পাপ করলে গায়ের রক্ত পানি হইয়া যায়। কুসুম মাইয়াটা বড় ভালো আছিল, যে ওরে মারছে তার রক্ষা নাই। কথাটা শোনা মাত্র শফিক অদ্ভুত আচরণ করতে লাগলো। থামেন, আপনারা চুপ করেন, ওরে থাম দেখুন। সবাই অবাক হয়ে গেল, দোকানে কেউ চিৎকার করছে না। শফিক, কি হয়েছে? তুমি কার কথা বলছো? শফিক আমার দিকে তাকালো, তার চোখে তখন চরম আতঙ্ক। সে ফিসফিস করে বলল, ডাক্তার, আপনি শুনতেছেন না? কুসুম ডাকতেছে, ও আমারে ডাকতেছে। হঠাৎ শফিক বেঞ্চ থেকে লাফিয়ে উঠল। সে পাগলের মতো শূন্যে হাত ছুটতে লাগলো। কেউ যেন তাকে জাপটে ধরেছে। স্যার, স্যার, আমি যাইতে চাই না। দোকানের সবাই ভয়ে পিছিয়ে গেল। শফিক, শফিক, তুমি শান্ত হও, শান্ত হও, ওখানে কেউ নেই। কুসুম আইছে, আমারে মাফ করে দি কুসুম, আমি আর করব না। আমি তোরে মারছি, তুই বিয়ার কথা কইছিলি বইলা আমি তোরে গলা টিপা মারছি। আমারে মাফ করে দে, আমারে নদীতে নিস না। শফিকের স্বীকারোক্তিতে সবাই স্তম্ভিত হয়ে গেল। মুহূর্তের মধ্যে সব পরিষ্কার হয়ে গেল। শফিকই কুসুমের খুনি। মনে হলো দমকা বাতাসের সাথে কোনো এক অদৃশ্য শক্তি তার পা ধরে হ্যাচকা টান দিল। শফিক মাটির উপর দিয়ে ঘষতে ঘষতে দোকানের বাইরে চলে যাচ্ছে। সে প্রাণপণে মাটিকে আঁকড়ে ধরার চেষ্টা করছে, কিন্তু সেই অমানবিক শক্তির কাছে সে তুচ্ছ। বাঁচাও, আমারে নিয়ে গেল। শফিকের শরীরটা এত দ্রুত অন্ধকারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে যে আমরা তাকে ছুঁতে পারলাম না। শফিকের শেষ আর্তনাদ মিলিয়ে গেল কুয়াশাচ্ছন্ন অন্ধকারের দিকে, সোজা আধারবতী নদীর পথে। আমরা সবাই দৌড়ে নদীর ঘাটে গেলাম। টর্চের আলো ফেললাম নদীর বুকে। সব শান্ত, কোথাও কেউ নেই, শুধু নদীর ছলছল শব্দ। ঘাটের কাদায় শফিকের জুতোটা পড়ে আছে। কিছুক্ষণ পর পুলিশ এলো, অনেক খোঁজাখুঁজি হলো, ডুবুরি নামলো, কিন্তু না পাওয়া গেল শফিকের লাশ, না পাওয়া গেল কুসুমের লাশ। আধারবতী নদী তাদের দুজনকেই গ্রাস করে নিয়েছে। রাত গভীর হলো। আমি তখনও ঘাটে দাঁড়িয়ে আছি। রহমত মাঝি আমার পাশে এসে দাঁড়ালো। ডাক্তার সাহেব, দেখছেন তো, কুসুম তার নিজের বিচার নিজেই করে নিয়ে গেছে। আমি নদীর দিকে তাকালাম। মনে হলো দূরে একটা ডিঙ্গি নৌকা ভাসছে। নৌকায় মনে হলো একটা নারীর অবয়ব বসে আছে, হয়তো কুসুম। সত্যি, বিজ্ঞানের বাইরেও এই পৃথিবীতে অনেক কিছুই আছে যা বড়ই রহস্যময়।
আমি একটা দীর্ঘ শ্বাস ফেলে বললাম, হ্যাঁ চলুন, অনেক রাত হয়েছে, এই নদীর হিসাব নিকাশ বোঝা আমাদের সাধ্যের বাইরে। আমরা ফেরার পথ ধরলাম। পিছনে আধারবতী নদী তার বুকে হাজারো রহস্য নিয়ে চুপচাপ বয়ে চলল।